হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ট্যাক্স সিস্টেম ইন এথেন্স, অর্থাৎ এথেন্সের যে কর ব্যবস্থা রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এখানে এথেন্সের যে কর ব্যবস্থা রয়েছে সেই সম্বন্ধে প্রথমেই বলা হয়েছে যে এই যে ধ্রুপদী যুগ রয়েছে, সেই ধ্রুপদী যুগে গ্রিকদের যে জনগণেরা ছিল তারা এই যে প্রত্যক্ষ করের যে বিষয়টা সেটাকে স্বৈরাচারের চিহ্ন বলে মনে করত, এবং তাই তারা কি করত, এই যে প্রত্যক্ষ কর যে বিষয়টাকে তারা সবসময় কি করত, এড়িয়ে চলতো। একমাত্র এখানে কি বলা হয়েছে যে জরুরি অবস্থায় এইসফরা এবং জনসেবামূলক কাজের জন্য লিটাজিয়াস নামক দুটি কর, যেটা কি ধনী নাগরিকদের থেকে তারা কিন্তু আদায় করত। অর্থাৎ এই যে ধ্রুপদী যুগ রয়েছে সেই ধ্রুপদী যুগে কি হয়েছিল, যে গ্রিক জনগণেরা যে ছিল তারা যে প্রত্যক্ষ করের যে বিষয়টিকে, সেই বিষয়টিকে কি করত, যে স্বৈরাচারের চিহ্ন বলে মনে করতো। অর্থাৎ ভাবতো যে এই করের বিষয়টিকে তারা অত্যাচার বলে মনে করতো, তাই তারা এই যে প্রত্যক্ষ করের বিষয়টা এইটাকে এড়িয়ে চলতো। এছাড়া এক্ষেত্রে আরও বলা যায় যে শুধুমাত্র বলা যায় যে জরুরি অবস্থায় তারা কি করতো, এই এইসফরা যে কর ছিল এবং জনসেবামূলক কাজের জন্য এই লিটাজিয়াস এই নামক আর কি দুটি কর, যে সমস্ত ধনী নাগরিক ছিল তাদের থেকে এই দুটি কর কিন্তু আদায় করা হতো। এই যে এইসফরা এরা এখান থেকে বলা হয়েছে মূলত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক খাতে ব্যয় মেটাবার জন্য এটা ধনী নাগরিকদের থেকে কিন্তু আদায় করা হতো। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে পেলোপনেশীয় যুদ্ধের সময় তখন কি বলা হয়েছে যে অন্তত পক্ষে যে 4 বার কিন্তু গণপরিষদে এই যে এইসফরা যে কর, যেটা আর কি ধনী নাগরিকদের থেকে আদায় করা হতো, সেটা কিন্তু অন্তত পক্ষে গণপরিষদে 4 বার কিন্তু এই করের কিন্তু আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ এথেন্সের যে কর ব্যবস্থাটা ছিল বা ট্যাক্স সিস্টেম যেটা ছিল, সেটা কি হয়েছিল যে ধ্রুপদী যুগে গ্রিক যে জনগণেরা তারা যে প্রত্যক্ষ করের বিষয়টিকে কি করত, স্বৈরাচারের চিহ্ন বলে মনে করত, তাই তারা এই বিষয়টিকে এড়িয়ে চলতো। এবং শুধুমাত্র বলা হয় যে জরুরি পরিস্থিতিতে বা জরুরি অবস্থায় এইসফরা কি করত, এইসফরা এবং জনসেবামূলক কাজের জন্য লিটাজিয়াস নামক যে কর ছিল, দুটি কর, সেটা যে ধনী নাগরিকদের থেকে কিন্তু আদায় করা হতো। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে এথেন্সে বসবাসকারী, অর্থাৎ এথেন্সে যারা বসবাস করত, প্রত্যেক কিন্তু অএথেনীয় বা মেটিকদের, এই মেটিক কারা বা মেটিক বলতে কাদের আর কি বোঝানো হতো, এই সম্পর্কে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি একটু দেখে নেবে। তো মেটিক বলতে যদি এক কথায় বলি কাদের বোঝানো হতো, তো এথেন্সে বিদেশিদের, যে সমস্ত বিদেশিরা আর কি বসবাস করতো তাদেরকেই কিন্তু তারাই আর কি মেটিক নামে কিন্তু পরিচিত। তো সেই এথেন্সে বসবাসকারী প্রত্যেক অএথেনীয় বা যে মেটিকদের কিন্তু সেখানে মেটেওকন নামে একটি প্রত্যক্ষ কর দিতে হতো। প্রত্যেক পুরুষ মেটিককে প্রতি মাসে 1 ড্রাকমা করে এবং নারীকে 1 ড্রাকমা অর্ধেক করে কিন্তু সেখানে কর দিতে হতো। তো ঐতিহাসিক ফ্রিনল এই সম্পর্কে, এথেন্সের কর ব্যবস্থা সম্পর্কে তার মতামত দিয়েছেন। ঐতিহাসিক ফ্রিনলের মতে আর্থিক বিচারের আর কি যথা সামান্য হলেও কিন্তু মানসিক বিচারে এই যে কর এই করের কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল। কারণ তিনি কি বলেছেন যে এই করের মধ্যে দিয়েই কিন্তু এথেনীয় রাষ্ট্রে কারা নাগরিক এবং কারা নাগরিক নয় এই শ্রেণীবিন্যাস কিন্তু বোঝা যেত। অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে এথেন্সে বসবাসকারী প্রত্যেক যে অএথেনীয় অর্থাৎ মেটিককে, মেটিক বলতে বোঝানো হয়েছে যে এথেন্সে বিদেশিদের যে সমস্ত বিদেশিরা আর কি বসবাস করতো তারা কিন্তু এই মেটিক নামে পরিচিত। তো এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক যে ফ্রিনল ছিলেন তিনি বলেছেন যে আর্থিক দিক থেকে বিচারে যথাসামান্য হলেও কিন্তু মানসিক বিচারে এই করটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই করের মধ্যে দিয়ে বোঝা যায় এথেনীয় রাষ্ট্রে কারা নাগরিক ছিল এবং কারা নাগরিক ছিল না বা নাগরিক নয়, এই যে একটা শ্রেণীবিন্যাস সেটা বোঝা যায়। এবং এই ব্যাপারটির নাগরিক ও বিদেশিদের মধ্যেই কিন্তু শ্রেণী বিভাজনের জন্য যথেষ্ট ছিল। এই যে করের ব্যাপারটি, যে প্রত্যেক পুরুষকে সেখানে প্রতি মাসে 1 ড্রাকমা কর এবং নারীকে 1 ড্রাকমা অর্ধেক কর দিতে হতো। তো এই যে ব্যাপারটি নাগরিক এবং বিদেশিদের মধ্যে কিন্তু শ্রেণী বিভাজনের জন্য তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু এই ব্যাপারটি কিন্তু ছিল। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই দুটি যে কর ছিল, এই দুটি যে প্রত্যক্ষ করের কথা বলা হয়েছে,
এ দুটি কর বাদ দিয়েও কিন্তু এথেনীয় রাষ্ট্রে আয় বিভিন্নভাবে কিন্তু সংগঠিত হয়ে থাকতো। অর্থাৎ এক্ষেত্রে এথেনীয় রাষ্ট্রে কিন্তু আয় যে শুধু করের মাধ্যমেই বা এই দুটি প্রত্যক্ষ করের মাধ্যমেই যে সংগঠিত হতো সেটা কিন্তু না। এখানে বলাই হয়েছে এই দুটি প্রত্যক্ষ কর বাদ দিয়েও কিন্তু এথেনীয় রাষ্ট্রে আয়টা বিভিন্নভাবে সংগঠিত হতো। যেমন এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি, আদালতের ফি, এছাড়াও সেখানে হচ্ছে জরিমানা, বন্দর কর, বিক্রয় কর প্রভৃতির দিক থেকে কিন্তু এই এথেনীয় যে রাষ্ট্রে কিন্তু আয়টা কিন্তু বিভিন্নভাবে সংগঠিত হতো। এবং এছাড়াও এটা করের ব্যাপারে গেল, এবং এক্ষেত্রে করের ক্ষেত্রে বাণিজ্যের ব্যাপারটা কি রয়েছে দেখো, যে বাণিজ্য এথেন্সকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ক্রমশ ধনী করে তুলেছিল। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই কিন্তু এই এথেন্স কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রচুর বা ক্রমশ কিন্তু ধনী ছিল। এবং সেই সঙ্গে কিন্তু সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামোও তৈরি কিন্তু করেছিল এথেন্সের বণিকরা। সেটা হচ্ছে ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে পণ্য বিক্রি করে এথেন্সে ফিরে আসতো এবং তারা তাদের সঙ্গে নিয়ে আসতো নতুন নতুন যে চিন্তা ভাবনা, এছাড়াও যে পরিকল্পনা। অর্থাৎ এখানে বলাই হয়েছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কি ছিল, এথেন্সের যে জনগণেরা ছিল তারা কি ছিল, অর্থনৈতিক দিক থেকে কিন্তু ক্রমশ কিন্তু তারা ধনী হয়েছিল এবং সেই সঙ্গে সেখানে সাংস্কৃতিক উজ্জীবনের কাঠামোও তৈরি করেছিল এথেন্সের বণিকরা। ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে তারা কি করতো, পণ্য বিক্রি করত এবং এথেন্সে কিন্তু ফিরে আসতো। এবং তারা তাদের সঙ্গে যখন তারা যে ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে তারা পণ্য বিক্রি করে যখন তারা ফিরে আসতো এথেন্সে, তখন তারা তাদের সঙ্গে নিয়ে আসতো নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসতো, নতুন নতুন পরিকল্পনা কিন্তু তারা এথেন্সে নিয়ে আসতো। তো এই যে এথেনীয় যে কর ব্যবস্থা সম্পর্কে রয়েছে, প্রথমত এখানে বলাই হয়েছে যে ধ্রুপদী যুগের যে গ্রিক জনগণেরা তারা যে প্রত্যক্ষ করকে কী করতো, স্বৈরাচার বলে মনে করত। তখন তারা এই যে প্রত্যক্ষ করের বিষয়টিকে এরা এড়িয়ে চলতো এবং তারা বলাই হয়েছে শুধুমাত্র জরুরি অবস্থায় এই স্ফরা এবং জনসেবামূলক কাজের জন্য লিটাজিয়াস নামক দুটি যে কর, সেটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের থেকে কিন্তু বা যে ধনী নাগরিকদের থেকে কিন্তু আদায় করত। এবং এছাড়াও বলা হয়েছে যে এথেন্সে বসবাসকারী প্রত্যেক যে অএথেনীয় ছিল বা মেটিক যারা ছিল তাদের থেকে কিন্তু মেটয় কর নামক একটি প্রত্যক্ষ কর তাদেরকে দিতে হতো, যেটা হচ্ছে প্রত্যেক পুরুষ মেটিককে প্রতি মাসে 1 দ্রাকমা করে দিতে হতো এবং নারীকে কিন্তু 1 দ্রাকমার অর্ধেক সেটা দিতে হতো। এবং এই যে ঐতিহাসিক যে ফ্রিনল ছিলেন তার মতে কি হয়েছিল, যে আর্থিক বিচারে যথাসামান্য হলেও কিন্তু মানসিক বিচারে এই করের যথেষ্ট গুরুত্ব ছিল। কারণ তিনি বলেছেন এই করের মধ্যে দিয়েই কারা এথেনীয় রাষ্ট্রে নাগরিক ছিল এবং কারা নাগরিক ছিল না সেই ব্যাপারটা কিন্তু বোঝা যেত। এছাড়াও সেখানে তো বললাম যে শুধু সেখানের যে এথেনীয় রাষ্ট্রে আয় সেটা যে এই দুটি প্রত্যক্ষ করের মাধ্যমে সংগঠিত হতো সেটা না, বিভিন্ন ক্ষেত্রে আয় সংগঠিত হতো, যেমন রাষ্ট্রীয় সম্পত্তি, বন্দর কর, বিক্রয় কর প্রভৃতির মাধ্যমে। এবং এথেন্স কিন্তু বাণিজ্য এথেন্সকে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ক্রমশ কিন্তু ধনীও করেছিল। তো এই যে ট্যাক্স সিস্টেম ইন এথেন্স বা এথেনীয় কর ব্যবস্থা সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আর একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।